WBSSC গ্রুপ সি এর পরীক্ষা কি হবে, নোটিফিকেশন কি এসছে, আমরা কি প্রস্তুতি নেওয়া শুরু করব, এই রকম অনেক প্রশ্ন আজকাল আমি শুনতে পাচ্ছি। তোমাদের কমেন্ট আসছে, তোমরা ফোন করছো, মেসেজ করছো, সব জায়গায় জিজ্ঞাসা করছো। তো তারই উত্তর নিয়ে চলে আসলাম। দেখো, WBSSC গ্রুপ সি এর পরীক্ষা তো অবশ্যই হবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অনেকদিন আগে আমাদের বলে দিয়েছিলেন যে পরীক্ষা প্রত্যেকটাই নেওয়া হবে। অলরেডি আমাদের যে টিচার রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা স্টার্ট হয়ে গেছে, আবেদনের জন্য নোটিফিকেশন চলে এসেছে, সিডির নোটিফিকেশনটা এখনো আসেনি, তবে আশা করছি খুব তাড়াতাড়ি চলে আসবে। এবার এই গ্রুপ সিডির জন্য আমাদের যে ম্যাথস এর পার্টটা আছে, অঙ্কের পার্টটা আছে, সেই নিয়ে আর তোমাদের চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা ধরে ধরে চ্যাপ্টার আমি করিয়ে দেবো, আর তারই শুরু হচ্ছে আজকে থেকে। আজকে আমরা গ্রুপ সির বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, বিগত বছরে কি কি অঙ্ক থেকে এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। যখনই তোমরা কোনো প্রস্তুতি নিতে যাবে, দেখবে আগে এই পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল সেটা যখন তোমরা সমাধান করে নেবে, তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে পরবর্তীতে তোমাদের প্রস্তুতিটা কি লেভেলে করতে হবে, কোথা থেকে কোন চ্যাপ্টার থেকে কি কি তোমাকে তৈরি হতে হবে। তো তাই জন্যই শুরু করছি বিগত বছরের প্রশ্ন দিয়ে। আর এটা যদি তোমরা কন্টিনিউ করতে চাও, এরকমই ক্লাস পেতে চাও, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে চাও এবং প্রিপারেশনটা নিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকো যে কন্টিনিউ লিখে, পার্ট 2 লিখে, কারণ আজকের পরে আবার আমি বিগত বছরের প্রশ্ন পার্ট 2 নিয়ে আসবো, তো পার্ট 2 লিখেও কমেন্ট করতে থাকো। তোমরা যত কমেন্ট করবে ততই কিন্তু ফ্রিতে এই ক্লাসগুলো, সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাসগুলো চলতে থাকবে। তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বিগত বছরের প্রশ্ন WBSSC গ্রুপ সি এর। তো চলো দেরি না করে এবার আমরা ডাইরেক্টলি কোশ্চেন দেখবো। আর তার সাথে বলে রাখি, যারা আজকে আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, যে কোনো চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য আর এরকম ক্লাস পাওয়ার জন্য। আর তার সাথে যারা অলরেডি আমার ইউটিউবের মেম্বার রয়েছে তাদের তো বলাই নেই, সবসময় এভাবেই সাথে থাকো, পাশে থাকো। তো চলো, পেনটা এখানে দেখতে পাচ্ছি না, পেনটা জলদি আমি খুঁজে নিয়ে তোমাদের জন্য চলে আসছি। তো এই যে আমার পেন হাতে চলে এসেছে। এবার প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। একটা লাভ ক্ষতির অঙ্ক রয়েছে, তবে লাভ ক্ষতির অঙ্ক মানেই যে লাভ ক্ষতির কনসেপ্টটুকু বুঝতে হবে তা নয়। এই যে লাভ ক্ষতির অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা আসলে শতকরা চ্যাপ্টারের কোশ্চেন। হ্যাঁ, একদম ঠিক বলছি, শতকরার একটা কনসেপ্ট এখানে কাজে লাগবে। কি বলছে দেখো, একটি দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় কত? প্রথমে তোমাদের পুরো বিষয়টা আমি বুঝিয়ে দিই, শুধু আমি এখান থেকে একটু ছোট করে নিলাম। 10% ছাড় আর 20% ছাড়, এইটুকু শুধু দেখো। আরো একবার বলবো যে যারা মনে করছো পুরো ক্লাসটা করবে তারাই কিন্তু কন্টিনিউ করো, কারণ একটা অঙ্ক দেখে রেখে দিলাম এরকম করলে হবে না, এরকম করলে প্রস্তুতি ঠিকঠাক হয় না। একদম শান্ত মাথায় আমি ডিটো বলে দেবো, এক একটা স্টেপ বলবো, ভালো করে শোনো। দেখো, যদি কথা বলা থাকে যে 10% ছাড় দেওয়া হয়েছে, তারপর আবার 20% ছাড় দেওয়া হয়েছে, এটার মানে কি? ধরো তুমি দোকানে গেছো, জিনিসটার দাম লেখা ছিল 100 টাকা, ঠিক আছে, ভালো কথা, জিনিসটার দাম 100 টাকা লেখা। এই যে 10% ছাড় দেওয়া হয়েছে, 10% ছাড় দেওয়া মানে কি? 100 টাকায় তোমাকে 10 টাকা ছাড় দিয়েছে দোকানদার ভালোবাসে, তাহলে তুমিও দোকানদারের ভালোবাসাটা নিয়ে নিলে এবং তুমি সেই জিনিসটা কত টাকায় পেয়ে গেলে? 100 বিয়োগ 10, 90 টাকায় পেয়ে গেলে। ভালো কথা। এবার দোকানদারকে তুমি আরেকটু আবদার করলে যে না কাকু, আমাকে আরেকটু ছাড় দিন, করো তো আবদার। তাহলে সেই আবদারটাও দোকানদার শুনে নিল। কি শুনে নিল? সে বললো যে ঠিক আছে বাবা, তোমার জন্য আরো ছাড় দিয়ে দিচ্ছি, তোমাকে আরো 20% ছাড় আমি দিয়ে দিচ্ছি। তাহলে এই যে 20% ছাড়, এটা কার উপরে? এই 100 টাকার উপরে না, তাহলে কার উপরে? এই 90 টাকার উপরে। এখন দাম কত? 90 টাকা। দেওয়ার সময় তোমাকে আবার 20% ছাড় দিল। তাহলে এবার 20% ছাড় মানে কি 20 টাকা ছাড় দিল, 20 টাকা বাদ দিয়ে দেবো? না, 20% মানে হচ্ছে 100 টাকায় 20 টাকা ছাড় দিয়েছে। তাহলে 90 এর 20% কত হয় বলো তো? 90 এর 20% মানে 90 গুণ 20/100, যদি এটা কাটাকুটি করো তাহলে দাঁড়ায় 18 টাকা। তার মানে আর 18 টাকা ছাড় দিয়েছে। 90 থেকে যদি আমরা 18 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 72 টাকা। তাহলে আমরা জিনিসটার দাম দেখেছিলাম 100 টাকায়, এখন জিনিসটা পেয়ে গেলাম 72 টাকায়। তাহলে মোটের উপরে মোট কত টাকা ছাড় পেলাম বলো তো? 100 বিয়োগ 72 করলে আসছে আমাদের 28 টাকা ছাড় পেলাম। যেহেতু 100 টাকায় 28 টাকা ছাড় হলো, তাই জন্য বলতে পারি যে 28% ছাড় পেয়েছি। তাহলে যেটা আমাদের দেখে মনে হচ্ছিল যে 10% ছাড় আর 20% ছাড়, এটা মানে 30% ছাড় না, 10% ছাড় আর 20% ছাড় মানে হচ্ছে আসলে 28% ছাড়। এটাকেই বলা হয় সমতুল্য ছাড়। তাহলে 10% আর 20% এর সমতুল্য কত? 28%। বোঝা গেল? এবার ম্যাম আমরা কি এত কিছু করব পরীক্ষায়? একেবারেই না। এবার আমরা যাব সূত্র, জাস্ট আমরা সূত্র মনে রাখবো। সূত্রটা কি দেখে নেওয়া যাক। দেখো,
প্রথমত যদি এরকম পার্সেন্টেজ দেওয়া থাকে আর দুটো পার্সেন্টেজই বাড়ছে, এটা তো যেমন ছাড়ের ক্ষেত্রে, ছাড় মানে কমছে, কিন্তু সবসময় এরকম হবে না। এটা ছাড় না বলে যদি লাভ বলতো, লাভ বলা মানে কি বাড়ছে, তাহলে যদি দুটো পার্সেন্টেজই বাড়ে তাহলে ধরো এ পার্সেন্টেজ বেড়েছে আর বি পার্সেন্টেজ বেড়েছে, তাহলে সমতুল্য যে লাভ বা সমতুল্য কত পার্সেন্ট বাড়ছে কি করে বার করব? এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এ বি বাই 100। আবার যদি আমি বলি যে এ পার্সেন্ট কমছে আবার বি পার্সেন্টও কমছে, যেটা এই ক্ষেত্রে আমরা দেখলাম দুটোই হচ্ছে ছাড় মানে কমছে, সেক্ষেত্রে সূত্র হবে এ প্লাস বি মাইনাস এ বি বাই 100। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে ম্যাম যদি একটা বাড়ে অন্যটা কমে, সেটাও হতে পারে, একদম ঠিক প্রশ্ন। তাহলে যদি এরকম হয় এ পার্সেন্টেজ বাড়ছে আর কি আমাদের বি পার্সেন্টেজ কমছে, একটা বাড়ছে আর একটা কমছে, সেক্ষেত্রে সূত্র হবে এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100। যদি এই তিনটে সূত্র তোমরা জানো তাহলে এই যে কনসেপ্টটা, একে বলা হয় সাকসেসিভ কনসেপ্ট, মানে পরপর কোনো কিছু পরিবর্তন হওয়া, এর প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে। এবং এই যে এত কিছু আমি কনসেপ্ট বোঝালাম সেটা কি একটা অঙ্কের জন্য না বাবা, এখান থেকে পরপর এসেছে 2-3টে প্রশ্ন আগের বছরই, তো আগে যেবার পরীক্ষা হলো সেই বছরই, তো 2-3টে প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাহলে কেন আমরা কনসেপ্টটা ভালো করে বুঝবো না বলো? প্রত্যেকের সূত্রগুলো ভালো করে খাতায় নোট ডাউন করে নাও, ওপরে লিখে রাখবে সাকসেসিভ কনসেপ্ট। ওকে, সাকসেসিভ কনসেপ্ট বা পরপর যখন কিছু চেঞ্জ হয় তাকে বলা হয় সাকসেসিভ কনসেপ্ট। আশা করি প্রত্যেকের সাকসেসিভ কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা অঙ্কে আসছি। অঙ্কে বলেছে 10%, 20% আর 30% ছাড়ের সমতুল্য ছাড়। ছাড় মানে দুটোই কমছে, এই যে সেকেন্ডের সূত্রটা এ প্লাস বি মাইনাস এ বি বাই 100। তাহলে অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব এখানে দেখে নি। প্রথমে 10% কমেছে, তারপরে 20% কমেছে, তাহলে এ প্লাস বি মানে 10 যোগ 20 মাইনাস এ বি মানে 10 গুণ 20 200 বাই 100। দেখো 0 0 কেটে গেল, 10 আর 20 যোগ করলে 30, 30 বিয়োগ 2 28, একটু আগে এইটুকু আমরা বার করেছি। তাহলে এই দুটো পার্সেন্টেজ মানে 28%। এবার পরে আরেকটা পার্সেন্টেজ তো দিয়েছে 30%, তাহলে এবার 28% ছাড় আর 30% ছাড়ের সমতুল্য ছাড় কি করব? একই নিয়ম, তাহলে 28 যোগ 30 বিয়োগ 28 গুণ 30 বাই 100, এটা আমরা করব। 28 যোগ 30 যখনই করছি দেখো 58 মাইনাস এখানে দেখতে পাচ্ছি 3 8 24, 4 হাতে 2, 3 দুগুণী 6 7 8 আর একটা 0, 100 দিয়ে ভাগ আছে মানে দুটোর আগে দশমিক বসবে। তাহলে 58 থেকে যদি আমি 8.4 বিয়োগ করি এটা হয় 49.6। আমাদের উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি 49.6%। তাহলে এই হচ্ছে আমার কনসেপ্ট এন্ড সূত্র, আর এই হচ্ছে আমাদের সমাধান। প্রত্যেকের দেখে নাও ভালো করে, প্রত্যেকে দেখে নাও ভালো করে। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আশা করি এবার প্রত্যেকেরই সাকসেসিভ কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার পরের অঙ্কটা আমি চলে যাব। পরের অঙ্কটা দেখবে তোমরা নিজেরাই অনেকটা তাড়াতাড়ি করতে পারবে, কারণ পরের অঙ্কটা আবারও সাকসেসিভ কনসেপ্ট থেকে রয়েছে। আমি এইভাবেই তোমাদের জন্য কোশ্চেন গুলো বেছে এনেছি যাতে একটা কনসেপ্ট শিখে তোমরা অন্য প্রশ্নগুলোও সলভ করতে পারো। চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যাক। 500 টাকার উপরে 40% ছাড় এবং 500 টাকার উপরে পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য কত? টাকায় পার্থক্য দিয়েছে, ভালো কথা। তাহলে প্রথমে বলেছে কার উপরে ছাড় দেবে? 500 টাকার উপরে। কি কি ভাবে ছাড় দেবে? একটা ছাড় হচ্ছে 40%, তাহলে 500 40% ছাড়। আর অন্যদিকে রয়েছে পরপর ছাড়। কি ওয়ার্ডটা পেলাম? পরপর মানে সাকসেসিভ। কত পার্সেন্ট? 36% আর 4%। তাহলে 36% আর 4% মানে কত পার্সেন্ট ছাড় বার করতে পারি তো আমরা। কি করে বার করব? 36 যোগ 4 মাইনাস 36 গুণ 4 বাই 100। এক্ষুনি আমরা সূত্র দেখেছি। এখানে আসছে 40 বিয়োগ এখানে আসছে 4 6 24, 4 হাতে 2 3 4 12 8 2 14, তাহলে 1.44 বিয়োগ করে দিচ্ছি। এখানে আসছে 6 5 8 আর 38.56%। এইটুকু আমার আসলো। তাহলে এবার আমরা এই পার্সেন্টেজ দুটোর, এই ছাড়ের পার্সেন্টেজ দুটোর পার্থক্য কি করে বার করব? 40 মাইনাস 38.56 করলে আমাদের আসছে দেখো 10 থেকে 6 বাদ দিলে 4 হাতে 1, 5 আর 1 6, 10 থেকে 6 বাদ দিলে আবার 4,
হাতে 1, 8 আর 1 9, 10 থেকে 9 বাদ দিলে হাতে 1, 3 আর 1 4, 0, মানে 1.44% ছাড়। এই ছাড়টা কত টাকার উপরে? 500 টাকার উপরে। তাহলে 500-র 1.44%, 500-র 1.44%, পার্সেন্টেজের জন্য আমরা একটা বাই 100 নিলাম। এই দুটো শূন্য কাটলো, তার মানে 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে যদি আমরা গুণ করে দিই, 4 5 20, 0 হাতে 2, 4 5 20 আর 2 22, 2 হাতে 2, 5 1 5 আর 2 7, দুটোর আগে দশমিক। উত্তর হয়ে গেল 7.20 টাকা। দেখে নাও সলিউশন। তাহলে এখানেও আমরা সাকসেসিভ কনসেপ্টে ইউজ করলাম। কিভাবে ইউজ করলাম? যে 36% আর 4% ছাড়ের সমতুল্য ছাড় পাওয়া গেল 38.56%। এবার আমাদের বলেছিল ছাড়ের পার্থক্য কত, তো ডাইরেক্টলি আমরা পার্সেন্টেজ দুটো বিয়োগ করে পেলাম 1.44%, 1.44%। তোমরা মনে হয় দশমিক গুলো বুঝতে পারছো না, আমি একটুখানি ডিপ করে দিচ্ছি দশমিক গুলো। এই যে এখানে রয়েছে দশমিক, 1.44%। তাহলে 500 টাকার 1.44% কত? 7.20 টাকা। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে গেলাম। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নাও। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে? আর আমি যদি বলি, এই যে আয়তক্ষেত্র দেখেই যারা ভাবছো যে না এটা তো আমার পরিমিতির প্রশ্ন ম্যাম, আমি পারবো না, আমার তো সূত্রই মনে নেই, কোনো চিন্তা নেই, এটার কোনো সূত্র লাগবে না। শুধুমাত্র সাকসেসিভের যে কনসেপ্টটা তোমরা শিখলে সেটা দিয়েই এটা সমাধান হবে। একটা পার্সেন্টেজ বাড়ছে আর একটা পার্সেন্টেজ কমছে। সূত্র কি ছিল? a মাইনাস বি মাইনাস ab বাই 100। যারা সূত্র লেখনি ভিডিওটা আগে নিয়ে যাও, নিয়ে সূত্রগুলো নোট করো, নয়তো অঙ্ক বুঝতে পারবে না। দেখো 15 বাড়লো a মাইনাস, আবার 15 কমলো b মাইনাস ab বাই 100, মানে 15 গুণ 15 বাই 100। এখানে দেখো প্লাস 15 মাইনাস 15 কেটে গেল, 15 গুণ 15 করলে হয় 225, 100 দিয়ে ভাগ করা মানে দুটোর আগে দশমিক। এই মাইনাসটা ডিনোট করে হচ্ছে কমছে, মানে 2.25% কমবে। এবার দেখো আমাদের তো সব কি আছে? ভগ্নাংশে আছে। তাহলে 2.25কে আমি কি লিখতে পারি? 2 পূর্ণ 25 বাই 100। এবার এই 25 আর 100 যদি কাটাকুটি করি 1 এর 4, তার মানে 2 পূর্ণ 1 এর 4% হয়ে যাবে। উত্তর অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও প্রত্যেকে দেখে নাও। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে। শুধুমাত্র একটা কনসেপ্ট থেকেই আমরা 3টে অঙ্ক শিখে ফেললাম। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। আর এভাবেই তোমরা আমার সাথে ক্লাসটা করতে থাকো, অনেক কিছু নতুন কনসেপ্ট তোমরা জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে। ওকে, চলো। তো এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ একটা কনসেপ্ট এখানে কাজে লাগে। এটা বলতে পারো অনেকটা আমরা সময় ও কার্য যেরকম ভাবে করেছি সেই টাইপের অঙ্ক। তো কি বলছে, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনে 27 দিন সময় লাগে। আরো দুটি মেশিন বসালে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে ড্যাশ কম লাগবে, মানে কত দিন কম লাগবে। প্রথমেই বলি, এই যে একই সংখ্যক যন্ত্রাংশ তার মানে কতগুলো? 1000টা। যখনই দুটো জিনিস এটা তো দুটো আলাদা আলাদা কন্ডিশন। প্রথমে একটা জিনিস বলা আছে, পরে এই সময় কতদিন কম লাগবে সেটা চেয়েছে, তার মানে দুটো আলাদা ঘটনা। দুটো আলাদা ঘটনায় যখনই এরকম কোনো জিনিস একই বলা থাকবে সেটা নিয়ে আর ভাববেই না, এটা নেই, কোশ্চেনে নেই, ধরে না এটা নেই। ঠিক আছে, এটা নিয়ে আমার আর ভাবার দরকার নেই। তাহলে আমার প্রশ্নটা কি? 16টা মেশিনে 27 দিন সময় লেগেছে। আরো দুটো মেশিন যদি বসানো হয়, তার মানে 18টা যদি মেশিন হয় তাহলে কতদিন সময় লাগবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্নটাকে আগে ছোট করে নিলাম। এবার আমাদের একটা সূত্র লাগে, সূত্রটা প্রত্যেককে নোট ডাউন করবে। m1 d1 ইকুয়ালস টু m2 d2। এখানে m ফর ম্যান বা লোক সংখ্যা, এখানে যেহেতু লোক নেই তাই জন্য আমরা এখানে এটাকে মেশিনের সংখ্যা হিসাবে ধরে নেব। তাহলে ম্যান অর আমি দিয়ে দিলাম মেশিন। ঠিক আছে, যেহেতু লোক নেই তাই মেশিনের সংখ্যা ধরলাম। ডি মানে হচ্ছে ডে বা দিন সংখ্যা। এবার আমরা বসাই। M1 প্রথমে কটা মেশিন কাজ করছিল? 16টা মেশিন। 16টা মেশিন কতদিনে কাজটা করছিল? 27 দিনে কাজটা করছিল। M2 পরে আর কটা মেশিন এলো? দুটো মেশিন এলো, তার মানে টোটাল কটা মেশিন? 18টা মেশিন। আমাদের চেয়েছে কি কতদিন কম সময় লাগবে, তার জন্য আমি বের করব কি কতদিন সময় লাগছে 18টা মেশিনের কাজটা করতে। 18 এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 16 গুণ 27 বাই 18, এটা সমান সমান D2, মানে পরের দিন সংখ্যা। আমরা কাটাকুটি করব, কাটাকুটি কিভাবে করছি দেখো। 3 6 18, 3 9 27, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 8 দুগুণী 16। তাহলে D2 এর ভ্যালু চলে আসলো 3 8 24।
24 দিন সময় লাগবে। আগে সময় লাগছিল 27 দিন, এখন লাগছে 24 দিন। তাহলে কতদিন কম সময় লাগছে? 27 বিয়োগ 24, মানে 3 দিন কম সময় লাগছে। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার। দেখে নাও প্রত্যেকের সলিউশন। এবং এই যে কনসেপ্টটা তোমরা শিখলে, এই যে সূত্রটা তোমরা শিখলে, এর থেকেও প্রশ্ন আরো আছে, আরো এসেছে। এর পরের প্রশ্নটাই তোমরা দেখতে পাবে এর থেকে এসেছে। প্রত্যেকে চেষ্টা করবে নিজেরাই সমাধান করার। চলো, আশা করি এই অবধি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকে নোট ডাউন করে নিয়েছো সূত্রটা অন্তত? শুয়ে শুয়ে শিখলে কিন্তু হবে না অঙ্ক, শুয়ে শুয়ে অঙ্ক করলে হবে না। উঠে বসতে হবে, খাতা পেন নিতে হবে, যা যা বলছি সেগুলো করতে হবে, তাহলে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে? 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয়, অতিরিক্ত আর কতজন লোক লাগবে? করে ফেলো তো, এটা একটু টাইম দিই, এটা করে ফেলো। আমাদের সূত্র একই, সূত্রটা আরেকবার তোমাদের জন্য না হয় লিখে দিচ্ছি। m1d1 = m2d2, এই হচ্ছে সূত্র। প্রত্যেকে করে একটু কমেন্ট করো তো যেটার উত্তর কি হবে, তারপর তো আমি করে দেবই। প্রত্যেকে এই অঙ্কটা করো এবং কমেন্ট করো যে এর উত্তর ম্যাডাম এইটা হবে। আর কোশ্চেন নাম্বার লিখে রাখবে, আমি আরো কয়েকটা তো পরে করতে দেবো। এইটা কমেন্ট করার সময় লিখবে কোশ্চেন নাম্বার 1, এইটুকু লিখে তারপরে হোমওয়ার্কটা লিখ, মানে আনসারটা লিখবে। কোশ্চেন নাম্বার 1 তারপরে আনসারটা লেখো। ঠিক আছে, করো দেখি। খুব সোজা একটা অঙ্ক, এক্ষুনি শিখিয়েছি, সবাই পারবে। এখানে বলছে 14 জন লোক 12 দিনে টিউবওয়েলটা বসায়। তাহলে m1 কত? 14। কত দিনে বসায়? 12 দিনে। তাহলে d1 কত? 12। এবার বলছে টিউবওয়েলটা কত দিনে বসাতে হবে? 8 দিনে বসাতে হবে। তাহলে d2 বলা আছে 8। চেয়েছে এর জন্য কত লোক লাগবে, মানে m2 হচ্ছে চেয়েছে। সাজিয়ে ফেললাম, করো, তোমরাও করো। এবার যদি 8 কে এই সাইডে আমি নিয়ে আসি, তাহলে জিনিসটা কিরকম হবে? 14 গুণ 12 বাই 8, এটা হবে m2। তাহলে এটা হলো আমাদের m2। কাটাকুটি যাবে, কি কাটাকুটি যাবে দেখো। আমি যদি 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণি 8, 3 4 12, 2 দিয়ে করলে 7 দুগুণি 14, তাহলে 3 7 21। তাহলে m2 কত? 21, মানে টোটাল 21 জন লোক লাগবে। এটা কি চেয়েছে? চাইনি তো। চেয়েছে কি অতিরিক্ত আর কতজন লোক লাগবে? আগে লাগছিল 14 জন, এখন লাগবে 21 জন। তাহলে অতিরিক্ত কতজন? 21 বিয়োগ 14, মানে 7 জন লোক আরো এক্সট্রা লাগবে। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। তোমরাও কি এটাই উত্তর দিয়েছিলে? যারা দিয়েছিলে খুব ভালো, আর যারা বুঝতে পারোনি এখন নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, চলো তাহলে আমরা এই টপিকটাও করলাম। আবারও যাব অন্য একটা নতুন অঙ্কে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্ক। আচ্ছা, পরবর্তী অঙ্কে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, এই গ্রুপ সি এন্ড ডি এর জন্য আমাদের একটা নোটস প্যাক রেখেছি। তোমরা সবাই আমাদেরকে অনেকবার বলছো যে ম্যাম এগুলো নোটস দিতে। তো নোটসে তোমরা কি কি পাবে একবার দেখে নাও। এখানে পেয়ে যাচ্ছ তোমরা জেনারেল নলেজ পেয়ে যাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছ, অ্যারিথমেটিক পাচ্ছ, ইংলিশ পাচ্ছ, আর মক টেস্ট পাচ্ছ। এটা তোমরা অ্যাভেল করতে পারো মাত্র 299 টাকায়। এর থেকে কমে এতগুলো সাবজেক্টের নোটস সত্যি পসিবল নয়, তোমরাও জানো সেটা। আর এইটা যদি তোমরা নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো 9088890010। ওকে, অথবা তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো, প্রতিষ্ঠা অ্যাপ। এই যে লোগোটা দেখতে পাচ্ছ, প্লে স্টোরে যাবে, প্রতিষ্ঠা লিখে সার্চ করবে, এই লোগোটা দেখে অ্যাপটা ডাউনলোড করে নাও, ওখান থেকেও পারচেস করতে পারো। আর অসুবিধা হলে এই নাম্বারেও কল করতে পারো। চলো আমরা দেরি না করে চলে যাব নেক্সট কোশ্চেন। কি বলছে? 5টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড ও 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো। প্রথম একসাথে বাজার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে? এই ঘন্টার কোশ্চেন দিয়ে আমি একটা ফুল ক্লাস করিয়েছিলাম তোমাদের, আবারও নিশ্চয়ই করাবো। তো এটা মনে রাখবে, যখনই কোনো একটা ঘন্টা ধরো, এই একটা ঘন্টা ধরো 5 মিনিট পর পর বাজে, আর একটা ঘন্টা ধরো 10 মিনিট পর পর বাজবে, তাহলে এখন দুটো ঘন্টাই এখন একবার করে বাজলো। এ কি করবে? 5 মিনিট পরে আবার বাজবে, এই ঘন্টাটা তখন বাজবে না, আরো 5 মিনিট পরে আবার বাজবে। এই 5 মিনিট আর এই 5 মিনিট 10 মিনিট হয়ে গেল, এই ঘন্টাটার বাজার সময় হয়ে গেছে, তাহলে এখানে এসে ঘন্টাটা আবার বাজবে।
কখন তাহলে দুটো ঘন্টা একসাথে বাজলো? 10 মিনিট পরে। কি করে বার করতে হয়? যে দুটো সময় দেওয়া থাকবে তাদের এলসিএম বা লসাগু করতে হবে। তাহলে এত সেকেন্ড পর পর বাজবে যদি বলা থাকে ঘন্টা, তাহলে আমাদের কি করতে হয়? লসাগু করে বার করতে হয় যে কতক্ষণ পরে আবার ঘন্টাগুলো একসাথে বাজবে। তো আমরা কি করব? কি কি দেওয়া আছে? 9, 6, 4, 10 এবং 8। আমরা লসাগু বার করে শুরু করি। 2 দিয়ে করছি 9, 3 দুগুনি 6, 2 দুগুনি 4, 5 দুগুনি 10, 4 দুগুনি 8। আর একবার 2 দিয়ে করছি 9, 3, 2 1 2, 2 দুগুনি 4। 3 দিয়ে করছি 3 3 9, 3 1 3, 5 আর 2। আর কিছু করার নেই। তাহলে লসাগু কি হয়ে গেল? আমরা যদি গুণ করি, দেখো 3 দুগুনি 6, 5 6 30, 30 গুণ 3 90, 90 গুণ 2 180, 180 গুণ 2 360। তাহলে আমরা পেলাম কি? যে 360 সেকেন্ড পর পর কি হবে? এরা আবার বাজবে। আচ্ছা, 360 সেকেন্ড কে যদি আমি মিনিটে নিই তাহলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। ভাগ করলে পাচ্ছি 6 মিনিট। তাহলে আমি বলতে পারি তো 6 মিনিট অন্তর অন্তর এগুলো আবার বাজবে। বলছে 1 ঘন্টায় কতবার একসাথে বাজবে? 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাহলে 60 মিনিটের মধ্যে 6 মিনিট অন্তর অন্তর বাড়ছে, 6 মিনিট অন্তর অন্তর বাজছে। তাহলে কতবার বাজবে? 6 দিয়ে কাটাকুটি করলে 10, তাহলে উত্তর হয়ে গেল ম্যাম 10 বার। কিন্তু অপশনে তো ম্যাম 10 বার নেই। তাহলে কি হলো? আমি কি অঙ্ক ভুল করে ফেললাম? না, এই জায়গাটাতেই কিন্তু অনেকের ভুল হয়। এখানে তোমাদের 10 অপশনে দেয়নি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যারা কোশ্চেন সেট করে তারা কিন্তু এই প্রশ্নে 10 আনসারে দেবে, অপশনটা দেবে। কেন দেবে? তার কারণ ওটাতেই ভুল হবে, ওটাতেই তোমাদের মতো অনেকে ভুল করে ফেলবে। তো 6 মিনিট অন্তর অন্তর বাজছে, 1 ঘন্টায় 10 বার বাজলো, কিন্তু প্রথমে যে একবার বেজেছিল সেই একটাও তোমাদের যোগ করতে হবে। তাহলে টোটাল কতবার বাজবে? 11 বার বাজবে। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। তাহলে এক ধরনের প্রশ্নে লাস্টে 1 যোগ করতে হবে, এটা কেউ ভুলে যেও না। এটা কেউ ভুলে যেও না যে এইরকম ঘন্টার প্রশ্নে আমাদের কি করতে হবে? লাস্টে 1 যোগ করতে হবে অলওয়েজ। ঠিক আছে, চলো এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এটাও আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখবো, কারণ গসাগু থেকে প্রশ্ন। লসাগু গসাগু তোমরা সবাই শিখেছো, আমি একটু দেখতে চাই কে কতটা জানো, সেই বুঝে আমি লসাগু গসাগুর ক্লাস আনবো। কোশ্চেন নাম্বার 2 লিখে এটার উত্তরটা প্রত্যেকে কমেন্ট করবে। কোশ্চেন নাম্বার 1 আগেরটা ছিল, কোশ্চেন নাম্বার 2 Q2 এইটুকু লিখে তোমরা এর উত্তরটা কমেন্ট সেকশনে জানাও, তো আমি বলে দেবো কার কার ঠিক হচ্ছে আর কার কার ভুল হচ্ছে। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পার্টনারশিপের কোশ্চেন। পার্টনারশিপ মানে কিন্তু এটা লাইফের পার্টনারশিপ না, এটা হচ্ছে ব্যবসার পার্টনারশিপ, অংশীদারি কারবার। তো অংশীদারি কারবার ব্যাপারটা কি সেটা একটু বলি। ধরো আজকে আমার মনে হলো না আর তোমাদের পড়াবো না, এবার একটা ব্যবসা করব। তো কি ব্যবসা করব? না আমি কুর্তি পরতে ভালোবাসি, কুর্তির ব্যবসা করবো। তো কুর্তির ব্যবসা কি করে করবো? আমার কাছে অত পয়সা নেই। তো আমি কি করব? যে আমার এক বান্ধবীকে বললাম, তুই কি ব্যবসা করতে চাস? তাহলে বল, আমার কাছে কিছু পয়সা আছে আমি দেবো, তোর কাছে যা আছে তুই দে, দুজনে মিলে একটা দিয়ে একটু ভালো অ্যামাউন্ট হবে, তারপরে ব্যবসা করি। এই যে আমরা দুজনে মিলে ঠিক করলাম যে আমরা নিজেদের কিছু কিছু পয়সা দেব আর ব্যবসায় কিছু টাইম ইনভেস্ট করব, মানে কিছু দিনের জন্য কিছু বছরের জন্য ব্যবসাটা করব। তো এই দুটো জিনিস, এক হচ্ছে কি ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে টাইম, এই দুটো দিলেই হচ্ছে ব্যবসা হলো। এবার ব্যবসার পরে কি হবে? লাভ হবে, প্রফিট হবে বা লসও হতে পারে। আগে আমরা ভালোটাই ভাবি, লাভ হয়েছে, প্রফিট হয়েছে। তো প্রফিট যেটা হবে সেটা কি আমরা সমান সমান ভাগ করে নেব? না। কিভাবে ভাগ করব? যে বেশি টাকা দিয়েছে, ধরো আমি বেশি টাকা দিয়েছি, আমি তো অত মহান না যে বলবো যে না ঠিক আছে সমান সমান ভাগ করে নি। তাহলে আমি কি বলবো? না, আমি বেশি টাকা দিয়েছি মানে লাভের বেশি অংশটা আমার লাগবে। তাহলে কিভাবে ভাগ হবে সেটাই আমরা শিখি এই পার্টনারশিপ চ্যাপ্টারে। লাভ সব সময় হয় মূলধনের রেশিওতে ভাগ হয় অথবা সময়ের রেশিওতে ভাগ হয়। আর কখনো কখনো মূলধন আর সময় আলাদা থাকলে মূলধন গুণ সময় করে সেই রেশিওতে ভাগ হয়। তাহলে মনে রাখবে কি, প্রফিট বা লাভ P ইকুয়ালস টু প্রফিট ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এটা তোমরা মনে রাখবে, প্রফিট ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম, মানে লাভ সমান সমান মূলধন গুণ সময়। এটা প্রত্যেকে মনে রাখো। এবার আমরা আমাদের প্রশ্নে আসছি। কি বলছে? একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয় তাহলে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত কত? আচ্ছা,
আমরা প্রথমেই দেখি এ আর বি যে মূলধনটা দিয়েছে মানে ইনভেস্টমেন্ট যেটা করেছে সেটার অনুপাত কি। ইনভেস্টমেন্ট এ করেছে 1200 টাকা আর বি করেছে 750 টাকা। এই টাকাটা ইনভেস্ট করেছে কত সময়ের জন্য? এ করেছে 5 মাসের জন্য আর বি করেছে 4 মাসের জন্য। একটু আগেই আমরা কি পড়লাম, পি সমান সমান আই ইন্টু টি। তাহলে প্রফিট যদি আমাকে বার করতে হয়, লাভ যদি বার করতে হয়, তাহলে কি করতে হবে? গুণ করে দিতে হবে। চলো গুণ করে দিই, 5 বারং 60, আরো দুটো শূন্য বসলো, 4 দিয়ে গুণ করছি, 4 5 20 শূন্য, হাতে 2, 4 7 28 আর 30। মানে এখানে কাটাকুটি করলে দাঁড়াচ্ছে 2:1। তাহলে লাভ কি অনুপাতে ভাগ হবে? 2:1 অনুপাতে ভাগ হবে, অপশন নাম্বার সি। এখানে কিন্তু 450 টাকাটা কোনো কাজেই লাগবে না। কাজে লাগতো যদি বলতো এর কত টাকা লাভ হবে, তখন আমরা 450 টাকাকে এই রেশিওতে ভাঙিয়ে দিতাম। ঠিক আছে, দেখে নাও। তাহলে আমরা অংশীদারের কারবারে যদি ইনভেস্টমেন্ট আর টাইমের রেশিও জানা থাকে, তাহলে এই দুটো গুণ করে আমরা প্রফিট বা লাভের অনুপাতটা পেয়ে যাব। ওকে, চলো তাহলে অংশীদারি কারবার থেকে একটাই প্রশ্ন ছিল, আমরা এটা করে ফেললাম। এবার চলে যাব পরবর্তী কোশ্চেনে। পরবর্তী আবারও একটা লাভ ক্ষতির প্রশ্ন। তার মানে বুঝতেই পারছো লাভ ক্ষতি চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো এই প্রশ্নটা কি বলা আছে দেখা যাক। বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং এটা ধার্য মূল্যের থেকে 25% কম। বলছে যে ক্রয় মূল্যটা ধার্য মূল্যের থেকে 25% কম। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ হবে কত? তার আগে একটু বলি যে ক্রয় মূল্য, ধার্য মূল্য এগুলো ব্যাপারটা কি। ধরো আজকে আমি ব্যবসা করবো, একটু আগে বললাম যে কুর্তির ব্যবসা করছি, তো আমি একটা কুর্তি 100 টাকা দিয়ে কিনে আনলাম। এই যে দামে আমি কিনে আনলাম এটাকে বলা হয় ক্রয় মূল্য। এবার আমি কি দোকানে যখন বিক্রি করতে বসবো ওটার গায়ে 100 টাকা লিখে রাখবো? আমি অতটা বোকা না, তা না তো। তাহলে আমি কি করব, 100 টাকার কুর্তিটা দাম বাড়িয়ে 150 টাকা লিখে রাখবো। এই যে লিখে রাখা হয়, তোমরা যে দোকানে কিনতে যাও, এই যে শপিং মলে ঘুরতে যাও, দেখো ট্যাগে এত টাকা লেখা, 3000 টাকা লেখা, তারপরে তোমায় বলছে যে 50% ডিসকাউন্ট দিয়ে দেবে। আসলে তোমাদেরকে কি করছে, বোকা বানাচ্ছে। কি করে বোকা বানাচ্ছে? তুমি ভাবছো বাহ এটার দাম 3000 টাকা, বাট অ্যাকচুয়ালি কখনো সম্ভবই না। কখনো কেউ ক্রয় মূল্য লিখে রাখবে না, বাড়িয়ে লিখে রাখবে। এটাকেই বলা হয় ধার্য মূল্য বা মার্ক প্রাইস। তাহলে ধার্য মূল্য কি বোঝা গেল? এই ধার্য মূল্যের উপরেই কিন্তু তোমরা যখন কিনতে যাও, কাস্টমার যখন আসে, কাস্টমার কি ক্রয় মূল্য জানে না। কাস্টমার কি দেখে, যে ওই ট্যাগে কি লেখা আছে, তার উপরেই ছাড়ের ক্যালকুলেশন হয় যে এতটা পার্সেন্ট ছাড় দিচ্ছে। বোঝা গেল? তাহলে ধার্য মূল্যের উপরে ছাড় দিয়ে যে দামে জিনিসটা বিক্রি হয় সেটাকে বলা হয় বিক্রয় মূল্য। তাহলে আমি 100 টাকা দিয়ে কুর্তি কিনলাম, ওটা ক্রয় মূল্য। আমি বাড়িয়ে 150 টাকা লিখে রাখলাম, এটা হচ্ছে আমার ধার্য মূল্য। তারপরে আমি একটু ছাড় দিয়ে 125 টাকা বিক্রি করে দিলাম, এটা আমার হচ্ছে বিক্রয় মূল্য। কত টাকা ছাড় দিলাম? 25 টাকা ছাড় দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার এই অঙ্কটায় আসি। এই অঙ্কটায় বলছে যে ক্রয় মূল্য, এটা মানে কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য ধার্য মূল্যের থেকে 25% কম। তো আমি যদি বলি ধার্য মূল্য 100 টাকা, 25% কম মানে ক্রয় মূল্য তাহলে কি হবে? 100 থেকে 25 কম মানে আমার 75 টাকা। এটা আমি বুঝলাম। তাহলে ক্রয় মূল্য 75 টাকা ছিল, ধার্য মূল্য 100 টাকা ছিল। এবার বলছে দ্রব্যটা 15% ছাড়ে বিক্রি করা হলো। কার উপর ছাড় দেওয়া হয়? ধার্য মূল্যের উপর। তাহলে কত টাকা বিক্রয় মূল্য হবে? 100 টাকায় যদি 15 টাকা ছাড় দেওয়া হয়, তার মানে 85 টাকায় জিনিসটা বিক্রি হয়েছে। জিনিসটা কেনা হয়েছিল 75 টাকায়, বিক্রি হলো 85 টাকায়। তাহলে লাভ কত টাকা হলো? জিনিসটার জন্য লাভ হলো 85 মাইনাস 75। কত টাকা লাভ হলো? 10 টাকার লাভ হলো। বলছে কত পার্সেন্টেজ লাভ হলো, শতকরা কত লাভ হলো? তাহলে 10 টাকা লাভ হলো 75 টাকার উপরে। তাহলে 100তে কত হবে? দেখো আমরা যদি 25 দিয়ে করি, 3 25 75, 4 25 100, তার মানে 40/3। 3 দিয়ে যদি ভাগ করি, 3 একে 3, 3 তিরিকে 9, 13 পূর্ণ 1 3% লাভ হবে। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও প্রত্যেকে দেখে নাও বুঝতে পারলে কিনা লাভ ক্ষতির এই অঙ্কটা। প্রত্যেকে দেখে নাও সবার ক্লিয়ার কিনা। চলো এখানেই শেষ নয়, এখনো আরো নতুন নতুন ধরনের অঙ্ক আছে, আমরা দেখব। পরের অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। একটা আবৃত দশমিক দেওয়া, বলছে সব থেকে ছোট আকারে ভগ্নাংশে পরিণত করলে হর ও লবের পার্থক্য কত হবে। আমি তোমাদের আগে বিষয়টা শিখিয়ে দিই, তারপর তোমরা এটা নিজেরাই করতে পারবে। সরি, দেখো
কোনো একটা দশমিক সংখ্যা, ধরো 0.555 চলতেই থাকছে, মানে কি এটা শেষও হচ্ছে না আবার রিপিটও হচ্ছে, এটাকে বলা হয় আবৃত দশমিক। এটাকে লেখা হয় এইভাবে, যেটা রিপিট হয় তার মাথায় এরকম একটা বার বা রেখা বন্ধনী দেওয়া হয়। তো একে যদি ভগ্নাংশে নিতে হয় কি করতে হবে, 5 লিখলাম লবে, আর হরে লিখবো হচ্ছে 9, তাহলে এটা হয়ে গেল 5/9। ঠিক আছে, ভালো কথা। ধরো এরকম রয়েছে 0.84 আর মাথায় হচ্ছে এরকম একটা রেখা বন্ধনী, তাহলে এখানে হয়ে যাবে 84 বাই যতগুলোর মাথায় এই রেখা বন্ধনীটা থাকে ততগুলো 9, তাহলে 99, 84/99। যদি কখনো এরকম হয় 0.184 শুধু 84 এর মাথায় রয়েছে, একের মাথায় নেই, তাহলে কি হবে, তাহলে 184 মাইনাস যেটুকুর মাথায় নেই সেটাকে বাদ দিয়ে দেবো, মানে -1 বাই দুটোর মাথায় আছে তাই দুটো 9, যার মাথায় নেই তার জন্য একটা 0, তাহলে 183/990। এই হচ্ছে আমাদের নিয়ম, আশা করি বোঝা গেল। এবার প্রশ্নটা দেখো, বলছে 0.8418 এর মাথায় রয়েছে আমার রেখা বন্ধনী, এই আবৃত দশমিকটিকে সব থেকে ছোট আকারে ভগ্নাংশে রূপান্তরিত করলে হর আর লবের মধ্যে পার্থক্য, মানে এই দুটোর পার্থক্য কি হবে। তাহলে এটা এই 3 নাম্বারটার মতো দেখতে, কি করতে হবে, 84181 মাইনাস 841 করে বাই দুটো 9 আর তিনটে 0 করে লাস্টে তোমাদের মাইনাস করতে হবে। একবার দেখা যাক কি হয়, জিনিসটা হবে এরকম, 84181 মাইনাস 841 বাই দুটো 9 আর তিনটে 0। এখানে যদি আমি বিয়োগ করি, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 11 থেকে 8 বিয়োগ করলে 3, 11-র হাতে 1 3, মানে 83,340 আর বাই 99,000। বলেছে এই দুটোর মধ্যে পার্থক্য কত, দেখো 0, 10 থেকে 4 বিয়োগ করলে হয় 6, 10-এর হাতে 1, 3 আর 1-এ 4, 10 থেকে 4 বিয়োগ করলে হবে 6, 10-এর হাতে 1 4। আচ্ছা, এখানে আর একটা বিষয়ও আছে, দেখো আমরা কিন্তু যখনই দেখছি বড় হয়ে যাচ্ছে, আমার দেখো চোখ গেল অপশনে, তো আমরা একটা জিনিস কিন্তু খেয়াল করিনি, কি খেয়াল করিনি বলতো, সব থেকে ছোট আকারে ভগ্নাংশে পরিণত করে। তো আমরা এটা ভগ্নাংশ তো করে নিয়েছি, সব থেকে ছোট কি করেছি না, তাহলে আমাদের আগে কি করতে হবে, কাটাকুটি করতে হবে। তো কাটাকুটি করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 0 আর 0 কাটলাম, 2 দিয়ে কাটা যায়, 4 দুগুনি 8, 2 1 2, 6 দুগুনি 12, 7 দুগুনি 14। এখানেও কাটছি 2 দিয়ে, 4 দুগুনি 8, 9 দুগুনি 18, 5 দুগুনি 10, 0। তাহলে 4167 বাই 4950। আর একবার চেক করে নেবে যে আর কিছু দিয়ে কাটাকুটি করা যাচ্ছে কিনা, আর কিছু দিয়ে কি আমাদের কাটাকুটি যাচ্ছে, দেখে নাও তো একবার। না, মনে হচ্ছে আর কিছু দিয়েই যাবে না। আচ্ছা দেখা যাক, 3 দিয়ে আমরা চেক করব কি করে, দেখো যেমন ধরো 3 দিয়ে 6 আর 4 10, আর 1 18, 18 3 দিয়ে ভাগ যায়, তার মানে উপরের সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, 5 আর 4 9, 9 9 18, তাহলে এটাও 3 দিয়ে ভাগ যাবে, পেয়ে গেলাম। এগুলো কোথা থেকে শিখেছি আমরা, ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়ম থেকে অলরেডি ক্লাস করিয়েছি, যারা এখনো দেখোনি কমেন্ট করো, লিংক দিয়ে দেবো। আচ্ছা 3 দিয়ে ভাগ করলাম, তার মানে 3 1 3, 3 3 9, 3 7 21, 3 8 24, আর 3 9 27, 1390। 3 দিয়ে ভাগ করছি, 3 1 3, 3 6 18, 3 5 15, 1650, এটা আমাদের দাঁড়ালো। আর কি দিয়ে ভাগ যাচ্ছে দেখা যাক, আবারও চেক করি, 9 আর 1 10, 18 19 20 21, এখনো 3 দিয়ে ভাগ যাবে। এখানে চেক করছি 6 আর 5 11, আর 1 12, এটাও 3 দিয়ে ভাগ যাবে। 3 4 12, 3 6 18, 3 3 9, 3 5 15, 3 5 15 আর 0, তাহলে 463/550। আশা করছি আর মনে হচ্ছে না কিছু দিয়ে কাটাকুটি যাবে। দেখা যাক একবার বিয়োগ করে যে অপশনের মধ্যে আসছে কিনা। দেখো এখানে যদি বিয়োগ করি, 10 থেকে 3 বিয়োগ করলে হবে 7, 10-এর হাতে 1, 6 আর 1 7, 8 আর 7 15, 16-এর হাতে 1, 4 আর 1 5, তাহলে 87 হয়ে গেল আমাদের উত্তর। অপশন নাম্বার বি 87 হয়ে গেল রাইট আনসার। তবুও আরেকবার তোমরা খেয়াল করে চেক করে নেবে এটা আর কিছু দিয়ে ভাগ যাচ্ছে কিনা, মনে হচ্ছে আর যাচ্ছে না, কারণ 550 দেখেই বোঝা যাচ্ছে লাস্টে 0 আছে, মানে 2 দিয়ে ভাগ যাবে আর 5 দিয়ে ভাগ যাবে, এগুলো তো যাচ্ছে না। আর আমি যদি বলি 11 দিয়ে ওপরেরটা যাবে না, দেখেই বোঝা যাচ্ছে, তাহলে 550 তো আর কিছু ভাঙানো যেতে পারে না। তো তার মানে আমাদের
ভাগ যাবে না, উত্তর হবে অপশন নাম্বার বি 87। আশা করি বোঝা গেল। আর আবৃত দশমিক থেকে কি করে ভগ্নাংশে করতে হয় এটাই কিন্তু মেন শেখার। এই অঙ্কটায় এই জায়গাগুলো কিন্তু শুধু এক্সট্রা ক্যালকুলেশন, মেন শেখার হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, চল চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আবারও একটা খুব সহজ প্রশ্ন। কি বলা আছে? তিনটে ভগ্নাংশের যোগফল বলা আছে 2/11/24। যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয় তবে ভগ্নাংশ তিনটি হবে। কি হবে? আচ্ছা, একটা জিনিস দেখলেই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তিনটে ভগ্নাংশের যোগফল 2/11/24, তার মানে ওই ভগ্নাংশগুলোর হরের যে লসাগুটা সেটা 24-এর গুণিতকে থাকতে হবে। এবার দেখো 9, 10 আর 8 এর লসাগু করলে কি 24-এর কিছু থাকতে পারে? পারবে না। আবার 9, 3 আর 5 থাকবে না, কারণ 5 আছে, এই 10-এর মধ্যে 5 গুণ 2 আছে, আর 24-এর মধ্যে তো নেই সেগুলো, তাহলে এটাও হবে না। 5, 7, 3 হবে না। একমাত্র দেখতে পাচ্ছি 7/8, 5/6 আর 3/4। দেখো 8, 6 আর 4 এর লসাগু হয় 24। তার মানে এখান থেকে বুঝতে পারলাম এই তিনটের যোগফল এটা আসবে, এটা একবার চেক করবে। আবার বড় আর ছোটর যদি আমরা রেশিও করি তাহলেও 7:6 আসছে। আবার মাঝের ভগ্নাংশ 5/6 এর সাথে যদি 1/3 যোগ করি তাহলেও 7:6 আসছে, মানে সবকটা ম্যাচ করছে। তো এটা আমরা শুধুমাত্র অপশন দেখেই উত্তর করতে পারলাম। ওকে, চল এবার একটা ট্রেনের অঙ্ক দেখো। আজকের ক্লাসে কিন্তু প্রচুর ভ্যারাইটি পাচ্ছ তোমরা। প্রফিট লস পেলে, নাম্বার সিস্টেমের কোশ্চেন পেলে, ঘন্টার যে কোশ্চেনগুলো লসাগু অসাগু থেকে সেই প্রশ্নগুলো পেলে, আবার একটা ট্রেনের প্রশ্ন। ট্রেনের প্রশ্নটাই কি বলছে দেখা যাক। একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে 105 মিটার লম্বা একটা ব্রিজ পার হতে কত সময় নেবে? এগুলো কিন্তু একদম কনসেপচুয়াল কোশ্চেন, যারা ট্রেন চ্যাপ্টারটা একবার করেছো তাদের পারার মতো কোশ্চেন। প্রথমেই দেখছি এগুলো আমাদের মিটারে আছে, তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য কত দিয়ে গুণ করব? 5/18। তাহলে এত মিটার পার সেকেন্ড। তাহলে কাটাকুটি যদি আমি করতে যাই, এখানে দেখতে পাচ্ছি 3 দিয়ে যাচ্ছে, 3 6 18, 3 দিয়ে কাটলাম 25, 5 দিয়ে যদি আমি, আর কিছু কাটা যাচ্ছে না তাই আমি গুণ করে দিচ্ছি, 125/6 মিটার পার সেকেন্ড। তাহলে আমি বলতে পারি তো যে 125/6 মিটার যায় কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে কত সেকেন্ডে? এটাকে উল্টে দিতে হবে, মানে 6/125 সেকেন্ডে। চেয়েছে আমাদের ব্রিজ পার করবে। ব্রিজ পার করা মানে হচ্ছে ট্রেনের যে লেন্থটা যোগ ব্রিজের লেন্থ যাবে। 105 যোগ 70 মানে 175। তাহলে 175 মিটার যেতে কত সময় লাগবে? 6/125 গুণ 175, এত সময় লাগবে। আমরা চলো কাটাকুটিটা করে ফেলি। যদি আমি কাটাকুটি করি, এখানে দেখো আছে 5 দুগুণি 10, 5 5 25, 3 5 15, 5 5 25, এখানে আসছে 5 5 25, 5 7 35। আর কিছু কাটাকুটি যাচ্ছে না, মানে 42/5 এত সেকেন্ড সময় লাগবে। বলেছে পার হতে কত সময় নেবে? 42/5। দেখছি এখানে পূর্ণ আছে, তাহলে 5 7 40, 8 পূর্ণ 2 এর 5, তাহলে 8 পূর্ণ 2 এর 5 সেকেন্ড সময় লাগবে। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। যারা ট্রেনের চ্যাপ্টার ভালো করে জানো না, ট্রেনের ক্লাস করতে চাইছো, ট্রেন লিখে কমেন্ট করো, খুব তাড়াতাড়ি আমি নতুন ক্লাস নিয়ে আসবো। আর এই যে কোশ্চেন, বিগত বছরের প্রশ্নোত্তর আলোচনা, আজকে হয়তো সবকটা টাইপ আমি দেখাতে পারবো না, সবকটা কমপ্লিট হবে না, তো পার্ট 2 লিখে কমেন্ট করতে থাকো। পার্ট 2 খুব তাড়াতাড়ি চলে আসবে। যত তোমরা কমেন্ট করবে তত তাড়াতাড়ি আমি পার্ট 2 নিয়ে চলে আসবো। নেক্সট কোশ্চেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 5 6 7 এবং 8 ভাগশেষ থাকবে? আবারও একটা লসাগু গসাগুর প্রশ্ন। এরকম যখনই বলা থাকবে ক্ষুদ্রতম সংখ্যাকে, কিচ্ছু না ভেবে লসাগু করতে শুরু করো। 5 6 7 8 আর 9 লসাগু যদি করে ফেলি আমরা, প্রথমেই দেখতে পাচ্ছি 2 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, মানে 9। 3 দিয়েও ভাগ করতে পারছি, 3 1 কে 3, 7 4, 3 3 কে 9। আর কিছু যাচ্ছে না, তার মানে গুণ করতে হবে। গুণ করতে গিয়ে আমি দেখছি এখানে 3 4 12, 5 12 60, 60 গুণ 7 মানে 420, গুণ 3 দুগুণি 6, তাহলে এখানে দাঁড়াচ্ছে 2520। এটা দাঁড়াচ্ছে লসাগু। এবার একটা জিনিস খেয়াল করো, যে যে ভাগশেষ গুলো থাকবে তার সাথে কিরকম সম্পর্ক। দেখো 5 থেকে 4 1 কম,
6 থেকে 5 এক কম, 7 থেকে 6 এক কম, 8 থেকে 7 এক কম, 9 থেকে 8 এক কম। তাহলে আমাদের লাস্টে গিয়ে কি করতে হবে, এই যে সবকটা যদি সমান গ্যাপে থাকে ভাগশেষ, তাহলে লাস্টে গিয়ে একটা মাইনাস করে দেবে। তাহলে উত্তর হয়ে যাবে 2519। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। তাহলে এই টাইপটা থাকলে আমরা লসাগু করব আর মাইনাস করে দেবো কাকে, এই যে যেটা দিয়ে ভাগ করা হচ্ছে আর যেটা ভাগশেষ থাকছে তাদের মধ্যে যে গ্যাপ গুলো থাকবে সেটাই মাইনাস করব। যেহেতু প্রত্যেকটা সমান গ্যাপ আছে, ওয়ানটা তাই মাইনাস করে দিলাম। ওকে, টাইপটা মনে রাখো। লসাগু গসাগুর ক্লাস লাগলে বলবে। এইগুলো থেকে কিন্তু বিভিন্ন ভ্যারাইটি হয়, এটা তার মধ্যে একটা। এগুলো থেকে বিভিন্ন ভ্যারাইটি হয়, সেই প্রত্যেকটা অঙ্কই তোমাদের জেনে রাখতে হবে। প্রত্যেকটাই কিন্তু এবারে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। চলো নেক্সট আরো একটা লাভ ক্ষতির প্রশ্ন। চলো কি আছে দেখা যাক। একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করেন। যদি সে আরো 54 টাকা বেশি বিক্রি করতো তবে 8% লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য কত? আমি ধরে নিলাম ঘড়িটার ক্রয় মূল্য 100 টাকা। ভালো কথা। 10% ক্ষতিতে যখন বিক্রি করছে তাহলে বিক্রয় মূল্য তখন কত টাকা? 10% ক্ষতিতে মানে 100 টাকায় 10 টাকা কম দিয়ে বিক্রি করে দিল, 90 টাকায়। যদি আরো 54 টাকা বেশি বিক্রি করতো তবে 8% লাভ হতো। 8% লাভ হলে বিক্রয় মূল্য হতো কত টাকা? 108 টাকা। এই বিক্রয় মূল্য দুটোর মধ্যে তাহলে গ্যাপ কত টাকার আছে বলো তো? কত টাকা বেশি হলে বিক্রয় মূল্য? বিয়োগ করে দিলে পাচ্ছি 18 টাকা। আসলে কত টাকা বেশি বলা আছে? 54 টাকা। এবার তুলনা করো, 18 মানে হচ্ছে 54, তাহলে 1 মানে কত? 3, 3 18 54। চেয়েছে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য আসলে কত ছিল? 90। তাহলে 90 মানে কত? 90 গুণ 3 270। উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি 270। অনেকের মনে হবে ম্যাম 108 কেন না, 108 গুণ 3 কেন করলাম না? কারণ বাবা এখানে একটা কথা আছে যদি, এটা হয়নি। যদি হতো তবে 8% লাভ হতো, তাই জন্য আমরা আগেরটাকেই অরিজিনাল মনে করলাম। ওকে, আশা করি এটা একদম সোজা প্রশ্ন ছিল, প্রত্যেকে বুঝতে পেরেছো। লাস্ট একটা প্রশ্ন আছে, একটা সরল রয়েছে। এই সরলটা আমি তোমাদের জন্যই রাখবো, এটাও তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন। আর এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছ এর মানে হচ্ছে পাওয়ারে আছে। কোশ্চেনটা রয়েছে এইভাবে 4 টু দি পাওয়ার 0.5 ইন্টু 0.5 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4, এইভাবে প্রশ্নটা আছে। প্রত্যেকে কোশ্চেন নাম্বার 3 লিখে এটার উত্তর আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তাহলে তিনটে হোমওয়ার্ক থাকলো, কোশ্চেন নাম্বার 1, 2 আর 3। 1 এর উত্তরটা আমি বলে দিয়েছি, 2 আর 3 এর উত্তরটা তোমাদের কমেন্ট দেখে কমেন্টে আমি রিপ্লাই করব যে ঠিক হয়েছে না ভুল হয়েছে। আর আজকের যে ক্লাসটা পার্ট 1 এর ক্লাস এই পর্যন্তই। সবার ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আর তার সাথে বলবো যে তোমরা যদি পার্ট 2 এর ক্লাসটাও এইভাবেই করতে চাও, পার্ট 2 লিখে কমেন্ট করো। আর এরকম ভাবে ক্লাস কন্টিনিউ করতে চাইলে কন্টিনিউ লিখে কমেন্ট করো। আজকে এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো। আর নোটিফিকেশন আসলে সবার আগে খবর আমরা দেবো, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। টাটা।